এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। সময় এক্সপ্রেস অনলাইনের, আর এক্সপ্রেস অনলাইন মানেই গরমাগরম আলোচনা, সেটা নিয়ে বিশ্লেষণ, সেটা নিয়ে পর্যালোচনা, আপনাদের সঙ্গে কথোপকথন, এই সমস্ত কিছু নিয়ে আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এক্সপ্রেস অনলাইন শুরু করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে এক্সপ্রেস অনলাইন শুরু করব, বিষয়টা আপনাদের বলি যে বিধায়ক পুত্রের গুন্ডাগার্দি, জেলা সভাপতির প্রলেপের নিষ্ফল চেষ্টা, এটা আজকে আমাদের বিষয়। এই বিধায়ক পুত্র হচ্ছে প্রেমপাল সিং। প্রেমপাল সিং হচ্ছেন, আগেই বলেছি, বিধায়ক পুত্র, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এর ছেলে। এখন হঠাৎ করে এই বিধায়ক পুত্রকে নিয়ে কেন আলোচনায় বসলাম সেটা তো একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখতেই হবে। আপনাদের মনে থাকতে পারে, মনে থাকাটাই স্বাভাবিক, 17 তারিখে একটি ঘটনা এক্সপ্রেস নিউজ আপনাদের সামনে তুলে ধরেছিল, যার মুখ্য চরিত্র ছিল প্রেমপাল সিং। প্রেমপাল সিং সেদিন যেটা করেছিল, সেদিন বলবো না, কেননা প্রেমপাল সিং ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে যেটা করেছে তারই একটি ঘটনা সামনাসামনি চলে এসেছিল ওই 17 তারিখ। প্রায় 40টা ছেলে নিয়ে রাত্রির বেলা প্রেমপাল সিং হানা দিয়েছিল, তাণ্ডব চালিয়েছিল একটি আইনজীবীর বাড়িতে। আইনজীবীর নাম অপূর্ব চক্রবর্তী। একটা আইনজীবীর বাড়িতে রাত্রির বেলা প্রেমপাল সিং হামলা চালালো। এই ঘটনাটা তো 17 তারিখে ঘটলো। তারপরে অনেক কিছু হয়েছে, বিক্ষোভ হয়েছে, অনেকে প্রতিবাদ করেছেন। আজকে কেন এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করতে বসলাম, আপনাদের একটুখানি হিন্টস দিই। আলোচনা করতে বসলাম এই কারণে, এই 17 তারিখ থেকে আজকে হচ্ছে 26 তারিখ, এই 10 দিন পর প্রেমপাল সিং এর এই ঘটনাটা নিয়ে আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি হঠাৎ করে 10 দিন পর চলে গেলেন এই যে আইনজীবীর উপরে এই ঘটনা ঘটানো হয়েছিল, যে আইনজীবীর বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল তার বাড়িতে। কেন গেলেন? ক্ষমা চাইতে গেলেন। হঠাৎ করে আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে যে হঠাৎ করে 10 দিন পরে জেলা সভাপতি কেন এই প্রেমপালের ঘটনা নিয়ে এই আইনজীবীর বাড়িতে ক্ষমা চাইতে গেলেন? কি এমন প্রয়োজন পড়লো যে তিনি ক্ষমা চাইতে গেলেন? তবে কি উপরমহল থেকে চাপ এসছে, নাকি তিনি, মানে অনেকেই বলছেন, এটা নিন্দুকরা বলছেন যে তিনি নাকি একটা নাটকের পটভূমি রচনা করার জন্য এই ক্ষমা চাইতে গেলেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকবে নরেনবাবু আপনার কাছে, যে হঠাৎ করে 10 দিন পরে ক্ষমা চাইলে কার হয়ে আপনি ক্ষমাটা চাইতে গিয়েছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রেমপাল সিং এর ওপরে এই 10 দিনের মধ্যে কোনো রকমের কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে প্রশাসনিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে? জেলা সভাপতি হিসেবে সেখানে আপনার কি ভূমিকা ছিল? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে।
আরেকটা প্রশ্ন উঠে আসে যে এরকম একটা বড় ঘটনা ঘটানোর পর বা এই ধরনের ঘটনা কোনো একটি অঞ্চলে দীর্ঘ দিন ধরে চালানোর পর শুধুমাত্র ক্ষমা চাইলেই হয়ে যায়? আপনি সেদিনও বলেছিলেন যে ক্ষমা চেয়ে নিয়েছে। ক্ষমা চাইলেই কি এই ধরনের ঘটনার মানে ক্ষতটাকে ঢেকে দেওয়া যায়? এই প্রশ্নগুলো নরেনবাবু আপনার কাছে থাকবে আমাদের। জানি না উত্তর হয়তো আপনি পরে আমাদেরকে দিতে পারেন, এই প্রশ্নগুলো রইল আপনার কাছে। তবে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে ডেকেছি, তার সঙ্গে একবার আলাপ আপনাদেরকে করিয়ে দিই। তিনি হচ্ছেন সদন কুমার সিং। ওই ঘটনার দিন একমাত্র যিনি প্রতিবাদী ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা, তিনি আমাদের কাছে আজকে এই স্টুডিওতে এই আলোচনাটা করার জন্য উপস্থিত হয়েছেন। সদনজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সপ্রেস অনলাইনে আসার জন্য। নমস্কার জানাই, স্বাগত জানাই। এবং এই যে বলছিলাম প্রেমপাল সিং, কি ঘটনা সেদিন ঘটেছিল সেটা দেখব। দেখার পরে আমি সদনজির কাছে আসছি যে এই প্রেমপাল সিং কি কি ধরনের ঘটনা, যে বারবার বলছি না দীর্ঘদিন ধরে এটা কিন্তু একটা ঘটনা সামনে এসেছে, কিন্তু এই ধরনের বহু ঘটনা প্রেমপালের সম্পর্কে ওই অঞ্চলে কিন্তু ছড়িয়ে রয়েছে। এবং এতদিন পর্যন্ত জানি না কেন তিনি তৃণমূল যুবনেতা, তাই তো? উনি ওখানকার তৃণমূল যুবনেতা এবং বিধায়ক পুত্র হওয়ার কারণে তিনি কি সমস্ত প্রশাসনিক যে সমস্ত দিকগুলো ওনার উপরে হওয়ার উচিত ছিল বা পদক্ষেপগুলো প্রশাসনের নেওয়ার কথা ছিল, সেগুলো তার উপরে নেওয়া হয়নি। এই সমস্ত প্রশ্নগুলোতে আসবো। তার আগে আমরা একটু দেখে নেব 17 তারিখ প্রেমপাল কি ঘটনা ঘটিয়েছিল, তার একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাই, তারপরে আলোচনায় আসছি। বিধায়ক পুত্রের তাণ্ডবে নাজেহাল রানীগঞ্জ। একের পর এক অভিযোগ জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং এর বিরুদ্ধে। কিন্তু ছেলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠলেও সব জেনে শুনে হামেশার মতো ধৃতরাষ্ট্র সেজে রয়েছেন বিধায়ক হরেরাম সিং। বাবার নাম ভাঙিয়ে প্রেমপালের ঔদ্ধত্য এতটাই বেড়েছে, কাউকে পরোয়া করছেন না তিনি। এই যেমন রবিবার রাতে রানীগঞ্জের রানীশায়ের মোড় থেকে জামুরিয়া যাওয়ার রাস্তার ধারে আইনজীবী অপূর্ব চক্রবর্তীর বাড়িতে আচমকাই 40 জনকে নিয়ে হাজির হয় প্রেমপাল। অপূর্ব চক্রবর্তীর গোটা বাড়িকে সার্চেন নামে লন্ডভন্ড করে প্রেমপাল ও তার সাঙ্গপাঙ্গরা। চলে অকথ্য ভাষায় গালিগালাজ। এরপরই থানায় লিখিত অভিযোগ জানান ওই আইনজীবী, কিন্তু চাপে পড়ে সেই অভিযোগ তুলে নিতে বাধ্য হন তিনি বলে অভিযোগ। এদিকে প্রেমপালের অত্যাচারে জর্জরিত রানীগঞ্জের মানুষ এরপর এগিয়ে আসেন। স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ থানায় গিয়ে প্রেমপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায় গণ ডেপুটেশন জমা দেয়। তাদের সাফ কথা, এলাকায় প্রেমপালের গুন্ডাগিরি চলবে না। প্রেমপাল গোটা এলাকায় যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে, এই বাংলায় তার স্থান নেই বলে সোচ্চার হয়ে প্রশাসনকে কড়া হাতের মোকাবিলা করতে হবে বলে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও प्रेमपालेर दुष्कर्मेर कथा सविस्तारे जानानो होयेछे बोलेও জানান तारा। 2 दिन से लगातार इलाका में जो है कुछ लोग आकर जो है माने तांडव चला रहे हैं। ये काफ़ी दुखद चीज़ है, ऐसा घटना नहीं होना चाहिए। आपका हरेराम सिंह जी का हमारे गार्जियंस भी हैं, उनके पुत्र प्रेमपाल सिंह करीब लगातार कल परसों जो है शाम के टाइम में कुछ किसी तरह का बात विवाद हुआ होगा, ये हम लोग का नॉलेज में नहीं है, जिसका हवाला देते हुए हरेराम सिंह का पुत्र जो है कल 3 बजे के करीब में रानीसर मोड़ में करीब 40-50 लड़कों को बाहर से लाकर पूरा एक तांडव चलाने का काम किया है। इससे पूरा इलाका में जो है दहशत का एक माहौल बना हुआ है, और इसके साथ साथ जो है एक मोबाइल ट्रैकिंग का जरिया दिखाते हुए कि बोलते हैं कि मोबाइल ट्रैक किया जा रहा है, वो लड़का लोग कहाँ है उसको खोजा जा रहा है। उसका हवाला देते हुए कल अचानक एक एडवोकेट का सम्मानीय व्यक्ति का घर में जो है अचानक चला गया और वहाँ पर जाकर तोड़फोड़ का काम किया है। ठीक है, ये पश्चिम बंगाल है, यहाँ लोग शांति से रहना पसंद करते हैं। यहाँ के लोग जो है शांति
बना रहे, इलाका में शांति बना रहे, इसके पसंद करते हैं। और इस तरह का तानाशाही, इस तरह का जो है तांडव यहाँ के लोग कतई बर्दाश्त नहीं करते हैं। हम लोग पूरे इलाकावासी यहाँ पर आज जो है पंजाबी मोड़ फाड़ी के समक्ष उपस्थित हुए हैं और हम लोग जो है डेपुटेशन के माध्यम से पूरे इलाका में ये चाहते हैं कि हमारा इलाका जो है शांति बना रहे, किसी तरह का कोई अप्रिय घटना न घटे। जिस तरह से प्रेमपाल सिंह 2-4 गाड़ी लोगों को लेकर, 2-4 गाड़ी में मुस्टंडे को लेकर इलाके में तांडव चला रहे हैं, ये किंतु हम लोग किसी भी हालात में बर्दाश्त नहीं करेंगे। और लोग इसका जो है कतई जो है ये काफी चिंता का विषय है और ये धिक्कार हम जनाते हैं। इस तरह का जो तांडव कर रहे हैं उसका हम लोग धिक्कार जनाते हैं, उसका घोर निंदा करते हैं। इस तरह का काम अगर कोई भी करता है तो उसका हम लोग किसी भी तरह से जो है बर्दाश्त नहीं करेंगे। हम आशा करेंगे यहाँ का पुलिस प्रशासन से इसका जानकारी हम लोग लोकल विधायक तापस दा को भी दे चुके हैं। हम लोग स्थानीय जो अध्यक्ष हैं पार्टी के, तृणमूल कांग्रेस के जो अध्यक्ष हैं माननीय रुपेश दा को दे चुके हैं। हम लोग जो है चेयरमैन का यहाँ नॉलेज में दे चुके हैं। हमारे साथ में जो है इलाके के जो है आपका INTTC का अध्यक्ष हैं ज्योति सिंह है, हमारे साथ में यहाँ के काउंसलर भी हैं ज्योति सिंह, और इसके बाद तमाम तृणमूल कांग्रेस का कार्यकर्ता, इलाकावासी सारे लोग आज खड़े हुए हैं एकमात्र जो है तानाशाही रवैया के खिलाफ। किसी भी हालात में ये बर्दाश्त नहीं किया जा सकता। इलाके में दबंगई करके लोगों को दमन करने का जो मंशा रखे हैं ये कतई बर्दाश्त नहीं किया जाएगा। এখন প্রশ্ন উঠছে, এই প্রেমপাল সিং কে, কি তার ক্ষমতা? বাবা তৃণমূল বিধায়ক আর প্রেমপাল নিজে তৃণমূলের যুব নেতা, ব্যাস আর কি চাই? বাবার মতো দলও চোখে পট্টি বেঁধে আছে। প্রেমপাল সিংরা বাংলাকে বিহার বানাতে চাইছে, সিন্ডিকেট 2 নম্বর কারবারের আখড়া বানাতে চাইছে, আর কিছু না জানার ভান করছে দল। বাংলা থেকে রেলওয়ে সাইডিং এর লোডিং আনলোডিং এর ব্যবসা বাবা আর দলের কৃপায় ফুলে ফেপে উঠছে। আর এই সমস্ত কয়লা, বালি আরো নানা 2 নম্বরই টাকা চলে যাচ্ছে পিতৃভূমি উত্তরপ্রদেশে। নিন্দুকেরা তো বলেন প্রেমপাল বাংলায় তৃণমূল আর উত্তরপ্রদেশে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, এই বিষয়টি প্রশাসনের দেখা উচিত। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও সরব হয়েছেন তারা। প্রেমপাল সিং এর তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসীও, তারাও এবার মুখ খুলতে শুরু করেছে। কাল পরশু এই নিউজ আসছিল, আসার পরে এই তো প্রশাসনিক ম্যাটার আছেন, প্রেমপালের সঙ্গে যোগাযোগ করেছিল, পাইনি। পরে শুনছি কমপ্লেন উইথড্র হয়েছে, আমি জানি না। আর এই প্রশাসনের ম্যাটার আছে, প্রশাসনকে দেখতে হবে এই ম্যাটার। তো এই ধরনের সাধারণ মানুষ অভিযোগ তুলছে যে তৃণমূল নেতা বাড়ি ঢুকছে, মানে সার্চ, প্রশাসনকে দেখতে হবে এই ম্যাটার, তো প্রশাসনকে দেখতে হবে। এই তো পলিটিক্যাল ম্যাটার নেই, প্রশাসনের ম্যাটার আছে, প্রশাসনকে দেখতে হবে। এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হবে না? 100% নষ্ট হবে। আগের এইরকম হচ্ছে তো পার্টির জন্য ক্ষতি হবে, এই জন্য প্রশাসনকে দেখতে হবে ম্যাটার। আগের কমপ্লেন্ট হয়েছে তো প্রশাসনকে ম্যাটার। তো আপনারা দলগতভাবে কোনো ব্যবস্থা নেবেন? আমরা শুনেছি পরে উইথড্র করা হয়েছে, কমপ্লেন উইথড্র করা হয়েছে। আগের কমপ্লেন যে উইথড্র হয়ে গিয়েছে তো কিছু বলার নেই। যদি কমপ্লেন হয় তাহলে, যদি হয়ে থাকে তাহলে জন্য পার্টি যার মধ্যে পার্টি অ্যাকশন। এদিকে ঘটনা নিয়ে রানীগঞ্জের শোরগোল পড়ে যেতেই এখানটাতেই আমি সাদনজি আপনার কাছে আসবো। তার আগে একটা প্রশ্ন আছে আমার। এই যে লাস্ট একদম যেটা দেখলাম যে তৃণমূল নেতা শিবদাসন দাসু বললেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার আছে। নরেন্দ্রর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা সভাপতি, তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। 10 দিন পরে আপনি যে এই ক্ষমা চাইতে গেলেন আইনজীবীর বাড়িতে, এই 10 দিনের মধ্যে ঠিক কি ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হয়েছে এই প্রেমপালের বিরুদ্ধে? এবং শিবদাসন দাসু আরেকটিও কথা বললেন যে যদি ভিডিও দেখে বোঝা যায় বা যদি বোঝা যায় যে সে অন্যায় করেছে তাহলে দলের তরফ থেকেও কিছু ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেরকম কি সদনজি আরো ভালো বলতে পারবেন যে সেরকম কি কোনো রকমের কোনো প্রশাসনিক পদক্ষেপ প্রেমপালের বিরুদ্ধে নেওয়া হয়েছে বা দলের দিক থেকে কি কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, আমরা প্রশাসনের উপরও ভরসা করি। আমরা জানি প্রশাসন নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে একদম রেজাল্ট দেবে। কতদিন পরে একটা ঘটনা ঘটবে, কতদিন পরে একটা সে নিশ্চয়
প্রশাসন তৎপর আছে, এটা আমাদের ভরসা আছে। আমরাও দেখছি কিভাবে বুঝছেন তৎপর আছে প্রশাসনের মধ্যে আমরা দেখলাম ইনারা সব জায়গায় খোঁজ খবর নিয়েছেন, কি করে কিভাবে কি হয়েছিল ঘটনাগুলো সব খুঁজে দেখেছেন। নিশ্চয় যারা এই জিনিসটা উটপাটাংভাবে যারা এই ধরনের কাজটা করেছে তার এগেনস্টে নিশ্চয় কোনো না কোনো শাস্তি হওয়া উচিত। হ্যাঁ উচিত, কিন্তু হয়েছে কি কোনো রকমের? এখন তো ধরে নাও 10 দিন হয়েছে, প্রশাসন কাছে অনেক সময় আছে এখনো। আমরা এলাকাটা আরো কি কোনো বড় ঘটনা ঘটে যাবে তারপর? না নিশ্চয়, এটাতে আমরা দেখি, আমরা তো প্রশাসনকেও ইনফরমেশন দিয়েছি, আপনারা দেখেছেন। আপনি বললেন ওখানে যে প্রশাসনকে আমরা ইনফরমেশন দিয়েছি, আমরা উচ্চ নেতৃত্বকেও আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। উচ্চ নেতৃত্বের কি কাছ থেকে কি পাওয়া গেল? এই তো নরেন্দ্র তো গেলেন ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে, যাই হোক এটা আমাদের খুশি এলাকাবাসীদের কাছে কি একটা জেলা অধ্যক্ষ হয়ে আমাদের এলাকার মধ্যে এসেছেন, সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝেছেন আর পরিবারদের সঙ্গে দেখা করেছেন। এটা আমাদের মানে এলাকাবাসীদের জন্য একটা গর্ব জিনিস কি একটা এমন সভাপতি আছে পদধূলি পড়েছে, সেটাই আপনারা খুশি। কিন্তু এই যে আপনাদের এলাকায় যে এই গুন্ডাগর্দি চলছে, না এটা প্রতিবাদ, দেখুন এটা গুন্ডাগর্দি যেটা করছে সেটা আমরা নিজেই প্রতিবাদ করেছি। এটা আমাদের দলেরই হোক বা অন্য দলে কি হোক, আমরা নিজেই প্রতিবাদ নেমেছি। কি ধরনের কাজকর্ম করে এই প্রেমপাল? দেখুন আমরা তো পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু যেই হিসাবে উনি হোলির পর দিন যে হিসাবে এলাকাতে তাণ্ডব করেছেন, এরকম একটা বিধায়কের পুত্রকে একটা শোভা দেয় না। এটা চাইলে এই জিনিসটাকে বিধায়কজি ওইখানে মিটিয়ে দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় না কি এটার উপরে ওনাদের একটা ফোকাস হয়েছে। এটা হালকা করে ওনারা পার করে দিতে চাইছেন। কিন্তু যেটা অপরাধী, যারা এই ধরনের কাজ করেছে, লম্পটের মতন কাজ করেছে, তাদেরকে আমরা কোনোদিন ছেড়ে কোথাও বলবো না আমাদের এলাকাতে। না আপনি বললেন কারা পার করে দিতে চেয়েছে? যেই হোক, আমরা তো জানি কি প্রেমপালের কোথাও না কোথাও বাবা ওনার বিধায়ক, সেটা সবাই জানে। একটা বিধায়কের ছেলে যদি এই ধরনের কাজ করে থাকে, সেটা আমাদেরও একটা দুঃখ, যেটা আমরা দুঃখিত কি একটা বিধায়কের ছেলে এই ধরনের কাজ করেছে। তার জন্য আমাদের জেলা সভাপতিকে ওইখানে যে ওনাদের পরিবারের সঙ্গে দেখা করতে হয়েছে, সেটা একটা দুঃখ প্রকাশ করতে হয়েছে। এটা আমাদের একটা দুর্ভাগ্য কোথাও না কোথাও। কিন্তু আমরা চাইছি কি প্রেমপাল বা ওনার সঙ্গী সাথীরা যে রাত্রেবেলা এই ধরনের কাজ করেছেন, প্রশাসন নিশ্চয়ই এর সংজ্ঞান লেখ, এর উপরে অ্যাকশন হওয়া উচিত। আচ্ছা, অ্যাকশন হওয়া উচিত বলছেন? হ্যাঁ অবশ্যই, সেটা তো আপনাদের দলের নেতা শিবদাসন দাশু বলেছেন। কিন্তু জেলা সভাপতি যিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি আজকে এতদিন পর গিয়ে ওনার কাছ থেকে ক্ষমা চাইলেন। সেদিনকেও যখন ও প্রেস কনফারেন্স করেছিল প্রেমপাল, তখনও কিন্তু উনি বলেছিলেন যে ও তো ক্ষমা চেয়ে নিয়েছে। আপনি কি মনে করেন যে একটা ঘটনা ঘটানোর পর, আর ধরুন আপনার ক্ষেত্রেই ঘটলো, আপনার বাড়িতেই কেউ এসে চড়াও হলো, তারপরে আপনাকে গিয়ে বললো দাদা আমার ভুল হয়ে গেছে, সেটা যদি ওনারা ক্ষমা করে দেন, যার ঘরে ঘটনা হয়েছে সে যদি ক্ষমা করে দেন, তাতে আমরা বলতে পারি না। কিন্তু আমরা যেটা এলাকাটা যেটা খুবই খারাপ সিচুয়েশন ছিল, তার নিয়ে আমরা বলতে পারবো। আচ্ছা, এতদিন মানে এতটা কি খারাপ একটা সিচুয়েশন হলো যে মানুষ সেখানে একদম দলবদ্ধভাবে একটা প্রতিবাদের রাস্তা মানে ধরতে হলো? সেটা তো এবারে ওনার বিবেক বিবেচনার উপরে ডিপেন্ড করছে। প্রেমপালের বিবেক বিবেচনার উপরে ডিপেন্ড করছে কি একটা ছোট্ট মতন ঘটনা, যে কোনো ঘটনা হোক না কেন, হোলির সময় একটা রং বেরঙের তেওহার, সেখানে নানা রকমের লোক এনজয়মেন্টে মুডে থাকে, সেই সিচুয়েশনে যদি ছোট মোটো ঘটনাকে এত বড় ইস্যু একটা বানিয়ে দেওয়া, এটা কিন্তু আমার ঠিক মনে হলো না। এটার জন্য পুলিশ প্রশাসন নিশ্চয়ই, আমি এখনো বলছি পুলিশ প্রশাসন মানে প্রেমপাল বিধায়কের পুত্র এবং তৃণমূল যুবনেতা, তো উনি কি মনে করেন যে ধরুন এই একটা মানে বিধায়কের কেউ কিছু বললো, উনি কি প্রশাসন নাকি যে উনি গিয়ে 40-50 জন ছেলে পেলে নিয়ে গিয়ে বাড়িতে? তার তো প্রতিবাদ আমরা করেছি।
হ্যাঁ নিশ্চয়ই প্রতিবাদ করেছেন, কিন্তু এটা আপনারা চাইবেন না যে এরকম একটা? আমরা ভাষাই রাজনীতিক থেকে উঠে আমাদের নেত্রী হচ্ছে দিদি মমতা দিদি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমরা ওনাদের আদর্শ মেনে আমরা চলি। আমাদের ওনার আদর্শ হিসাবে আমরা যতটুকু জ্ঞান, আমরা যতটুকু জানি, কি ওনারা জাতিবাদী থেকে উপরে উঠে, ভাষাই রাজনীতিক থেকে উপরে উঠে সবার জন্য কিন্তু ডেভেলপমেন্টের কাজ করেন, সবার জন্য সমানভাবে, যে কোনো জাত, যে কোনো ধর্ম বর্ণ, ভাষাই রাজনীতিক, উড়িয়া থাকুক বা বিহারি থাকুক বা বেঙ্গলি থাকুক, যে কোনো জাতপাত কোনো ভেদাভেদ উনি করেন না। ওনাদের আদর্শ নিয়ে আমরা কিন্তু রাজনীতি করি, সেই হিসাবেই আমরা প্রতিবাদ করেছেন। তো এবার ধরুন আপনি যে বলছেন যে একটা আদর্শ নিয়ে আপনারা রাজনীতি করেন, আপনাদের মতো মানুষরাও আছে দলে, এবার এই প্রেমপালের মতন মানুষরাও আছে দলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এই প্রেমপালদের জন্য আপনাদের দলের একটা ছবিটা খারাপ হচ্ছে না? তো সেক্ষেত্রে দল তো আগে গিয়ে অ্যাকশন নেবে। নিশ্চয়ই এটা খারাপ হচ্ছে, দলের ভাবমূর্তি তো খারাপ হচ্ছে। আমাদের যে কোনো এলাকাতে যদি তাণ্ডব হয়, তাহলে ওখানকার পাবলিক, আম পাবলিক, যেখানে সাধারণ মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চায়, তারা তো এই তাণ্ডবগুলো দেখে তো ভালো চোখে নেবে না। আপনাকে আমি দেখাবো যে আজকে যে অপূর্ব চক্রবর্তীর বাড়িতে নরেন্দ্রনাথ চক্রবর্তী গিয়েছিলেন, তিনি কতটা ভীত এবং সন্ত্রস্ত হয়েছেন আজকে উনি বলেছেন। সেই আমরা এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছি, যে আতঙ্কটা ছিল সেটা কেটে গেল। দীর্ঘদিন আমরা আতঙ্কের মধ্যে আছি। দিনের উপরে ওরকম যদি 50-52 জন লোক এসে বাড়িটাকে ঘেরাও করে 4 জন জবরদস্তি ঢোকে, তাহলে তো যে কোনো সাধারণ মানুষ, সুস্থ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, মানে আইনের লোক, আইন অমান্য করি না, কিন্তু নরেনবাবু আসাতে আমাদের আতঙ্ক কেটে গেল। দেখছেন উনি বলছেন যে উনি যথেষ্ট আতঙ্কে আছেন। তাহলে না পাশে দাঁড়িয়েছেন ঠিক আছে, কিন্তু একজন বেশ বয়স্ক মানুষ, তিনি একজন আইনজীবী, যদি একজন আইনজীবী হয়ে তিনি এতটা ভীত এবং সন্ত্রস্ত থাকেন, সাধারণ মানুষের কি পরিস্থিতিটা বলুন তো? একজন মানে এইভাবে আতঙ্কিত থাকাটা কি আমাদের আপনি একটা কথা বলেছিলেন ওইখানে দাঁড়িয়ে, আপনি প্রতিবাদ করেছিলেন, আপনি একটা কথা বলেছিলেন যে এটা তো বিহার নয়, এটা তো বাংলা। একদম নিশ্চয়, এখনো বলছি, এই বাংলাতে তো এখনো বলছি। তখন আমি তখন প্রতিবাদেও নেমেছি, এখনো প্রতিবাদ করছি। সেই সিচুয়েশন যদি এরকম ক্রিয়েট হয় আজকেও, যে আতঙ্কটা ছিল সেটা কেটে গেল। আমরা শুধু নয়, আমাদের এলাকার মধ্যে যেই ধরনের লোক আছে সবার জন্য আমরা কিন্তু সমান, সবার জন্য আমরা দাঁড়াবো। যদি এই ধরনের তাণ্ডব কেউ করে, তাকে আমরা কোনো দিনেই ছেড়ে কথা বলবো না। কিন্তু ছাড়াই তো হচ্ছে, সেটা প্রশাসনের উপর ছাড়া আছে, দেখি প্রশাসন কি স্টেপ নিচ্ছেন। তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা কোনো আবার পরবর্তী ক্ষেত্রে আন্দোলনে নাম, যদি ইয়ার দেখবেন একদম নিশ্চয়ই। প্রশাসনে তো একটা সময় লিমিট আছে, কোনো জিনিসে তো একটা সময় সীমা আছে। আপনারা গিয়ে খোঁজ নিয়েছিলেন? নিশ্চয়ই, আমরা এখনো খোঁজ নিচ্ছি আমরা কি তার নিয়ে কি হয়েছে। উকিল বাবুর যেটা আমরা শুনতে পেয়েছিলাম, কি ইনার কাছে ক্ষমা চেয়েছিলেন, ইনি নাকি আর এগোবেন না, কিন্তু আমরা তো ছেড়ে দেব না। ইনি এগোবেন না মানে? যাই হোক, আইনগত উনার ক্ষমা চেয়েছে, যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে আর যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে, হ্যাঁ, তো ও আর এগোবেন না। কিন্তু আমরা তো কিন্তু ছেড়ে দিচ্ছি না। আমরা তো শুধু উনার সঙ্গে নয়, পুরো এলাকার মধ্যে যে কোনো লোক, তাহলে তো মন বেড়ে যাচ্ছে। তার প্রতিবাদের জন্য আমরা প্রতিবাদ করছি। এটা আমরা আজকেও প্রতিবাদ করছি, কি এই ধরনের যারা কাজ করেছে তার ঘোর নিন্দা করছি, তার ধিক্কার জানাচ্ছি। আমরা সব সময় রুখে দাঁড়াবো। আর সব মানুষ যদি এইরকম অসহায় মানে করে, ভগবান না করুক কারো উপরে কোনো রকম ঘটনা ঘটুক, কিন্তু যার সঙ্গে হবে এরকম, আমরা কিন্তু পাশে আছি। তৃণমূল কংগ্রেস পাশে আছে। হ্যাঁ আছেন। আমি নরেন চক্রবর্তী আজকে গিয়েছিলেন জেলা সভাপতি হিসেবে এই আইনজীবীর বাড়িতে। আপনি শুনেছেন যে এই ভদ্রলোক কতটা মানে ভীত এবং সন্ত্রস্ত আছেন, এবং এলাকাবাসী, সেদিন আমরা দেখেছিলাম যে এলাকাবাসী কতটা ভীত সন্ত্রস্ত আছে। তো এতদিন পরে গিয়ে
প্রশাসন বা রাজনৈতিক স্তর থেকে কোনো রকমের পদক্ষেপ এই প্রেমপালের বিরুদ্ধে হলো না, সেটা কি কেবলমাত্রই বিধায়ক পুত্রের জন্য এবং তিনি তৃণমূল করেন বলে, এবং শুধুমাত্র সেদিনও আপনি বলেছিলেন যে ক্ষমা চেয়ে নিয়েছে, আজকে আপনি নিজে গিয়ে অপূর্ব চক্রবর্তীর বাড়িতে ক্ষমা চাইলেন। আবারও প্রশ্ন করছি আপনাকে জেলা সভাপতি হিসেবে, আপনারা কতদিন লাগাবেন একটা মানুষ ওখানে গুন্ডাগার্দি করছে সেটা শুধুমাত্র ক্ষমা চাইলেই কি তার ক্ষমাটা, মানে আপনারা কি সেটাই একমাত্র রাস্তা হিসেবে ধরে নিয়েছেন যে ক্ষমাটা চেয়ে নিলেই হবে, নাকি আপনি এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাটা দেখবেন যে সাধারণ মানুষ তো আপনাদেরকে ভরসা করে, সাধারণ মানুষের প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে তো আপনারাই রয়েছেন, হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে মানুষ তো কিছুটা ভরসা করে আপনাদের তো দায়িত্ব যে একটা যখন কেউ ঘটনা ঘটাচ্ছে তখন পরবর্তী ফলো আপটা করা, যে তার বাড়িতে গিয়ে শুধুমাত্র ক্ষমা চেয়ে নেওয়াটা তো লোককে বলছে যে আপনি নাটক করছেন এখন 10 দিন পরে গিয়ে। সুতরাং এই জিনিসটা আসার আগে আপনার কি এটা ভালো ছিল না যে আপনি প্রশাসন কি স্টেপ নিচ্ছে বা প্রেমপালের এগেইনস্টে কি স্টেপ নেওয়া হচ্ছে সেটাকে একটু দেখভাল করা, যাতে এই ধরনের গুন্ডাগার্দি আর এই অঞ্চলে না ঘটে। দীর্ঘদিন ধরে মানুষ এই যে সন্ত্রস্ত হয়ে রয়েছেন, অপূর্ব চক্রবর্তী নিজে বললেন যে তিনি ভীষণভাবে ভীত এবং সন্ত্রস্ত, এগুলো তো আমাদের এখানে চলতে দেওয়া যায় না। শিবদাসন দাশু যিনি তৃণমূল নেতা তিনিও সেদিনকে বলেছিলেন যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াটা দরকার, যদি প্রশাসনিক ব্যবস্থা নেওয়াই দরকার তাহলে এতদিন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা কেন নেওয়া হলো না, এবং উনি এটাও বলেছিলেন যে রাজনৈতিক কোনো রকমের কোনো পদক্ষেপ আমরা দলের পক্ষ থেকে নিশ্চয়ই নেব যদি তার এটা। এবার আপনি বলছেন যে সে ক্ষমা চেয়ে নিয়েছে বলে তাই জন্য আর এই আইনজীবী, সেদিনকেও একটা জিনিস এই 17 তারিখে আমরা দেখেছিলাম যে প্রথমে আপনারা ওখানে বাইটেই বলেছিলেন যে এই ভদ্রলোক প্রথমে যখন থানায় গিয়ে তার লিখিত অভিযোগ জমা দিতে চান তখন কিন্তু অভিযোগ আবার তিনি উইথড্র করেন। কতটা ভীত এবং সন্ত্রস্ত হলে একটা সাধারণ মানুষ এই জিনিসটা করতে পারে, সাধারণও বলবো না, উনি আইনজীবী, উনি আইনটা খুব ভালো করে জানেন, তো সুতরাং কতটা ভীত এবং সন্ত্রস্ত হলে একটা আইনজীবীও তার লিখিত অভিযোগকে তুলে নিতে পারেন। তারপরে আপনারা বোধহয় গিয়েছিলেন, গিয়ে প্রতিবাদটা করেছেন, মাস ডেপুটেশন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমরা প্রতিবাদে নেমেছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছি, ওনারা কমপ্লেন করেছিলেন, কমপ্লেনটা ভয়ে না ওনার কাছে ক্ষমা চাইতে এসেছিল প্রেমপালের লোক, প্রেমপাল এরা ক্ষমা চেয়ে গিয়েছিল, এই জন্য ওনারা হয়তো এই কেসটাকে আগে করতে চাইছেন না। আর যেমন আজকে যেমন আমাদের জেলা অধ্যক্ষ নরেন্দা আমাদের ওনার বাড়িতে যখন গিয়েছেন ওনারা কিন্তু খুব খুশি, কি যাই হোক ঘটনা তো আর ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু এটা দুঃখ প্রকাশ করতে একটা জেলা অধ্যক্ষ এসছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো নিষ্কর্ষ বেরোবেই, এটা একটা খুশি। উনি এখনও আমি আসছিলাম রাস্তাতে তো ফোন করে বলেছেন কি না এটা খুব সৌজন্যমূলক ভালো জিনিস হয়েছে যে আমার কাছে কমসে কম জেলা অধ্যক্ষ এসে বলে দিয়ে গেছেন, নাহলে বাস্তবিক একটা কারো ঘরের উপরে যদি চড়াও হয়ে যায়, কারো ঘরের উপর ঘটনা ঘটে যায়, একটা দুঃখজনক ঘটনা। তাহলে তো উনি যখন উইথড্র করে নিয়েছেন, উনি যখন মিটমাটি করে নিয়েছেন প্রেমপালের ক্ষমার ক্ষেত্রে, তাহলে আর সভাপতি জেলা সভাপতি গিয়ে ক্ষমাটা কেন চাইতে? সেটা প্রশাসন দেখবে, সেটা প্রশাসনের দিকটা তো আলাদা, উনি তো প্রশাসনের তরফ সেটা আমরাও ডিক্লেয়ার করে নিতে পারি না, ওটা প্রশাসন দেখবে, অথবা যে কমপ্লেন করেছেন তুলেছেন কি বিষয় আছে না বিষয় আছে সেটা ওনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু এটা ঘটনাটাকে নিন্দা করছি। তাহলে সেই প্রশ্নটা নরেন চক্রবর্তীর কাছেই যায় যে যখন আপনি জানলেন যে উনি আর এগোতে চাইছেন না, তখন গিয়ে এই 10 দিন পরে আপনার ক্ষমা চাওয়াটা কি প্রয়োজন পড়লো, এমন কি প্রয়োজন পড়লো যার জন্য আপনি গেলেন প্রেমপালের এই ঘটনাটার জন্য আপনি অপূর্ব চক্রবর্তীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন? এরকম ভাবুন যে এতদিন ধরে যে এই প্রেমপাল এখানে তাণ্ডব চালাচ্ছে, এই অপূর্ব চক্রবর্তীর মতন আরো কত লোক রয়েছেন। অপূর্ব চক্রবর্তীর ঘটনাটা লাইমলাইটে এসেছে, আমরা খবর করেছি, সবাই জেনেছেন, প্রচুর প্রতিক্রিয়া হয়েছে আমাদের এই খবরটা হওয়ার পরে, প্রচুর প্রতিক্রিয়া হয়েছে, ওখান থেকে প্রচুর মানুষ মানে এই খবরটার পরে
বলেছেন যে হ্যাঁ খুব ভালো একটা খবর হয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম হওয়া উচিত যারা মানে গুন্ডাগিরি করছে এবং দলের তকমা দিয়ে যারা গুন্ডাগিরি করছে, এর প্রতিবাদটা খুব ভালোভাবে হওয়া দরকার এবং আপনারা খুব সুন্দর করে এই প্রতিবেদন তুলে ধরেছেন। এটা যেরকম এটা যে এবার ধরুন এই জিনিসটা যখন মানে চলছিল খুব ভালো প্রতিক্রিয়া এসেছিল আমাদের কাছে, আমরাও এটা ভালো মতন করে দেখিয়েছিলাম। আমরা সবাই ভেবেছিলাম যে এটা একটা কোনো না কোনো একটা জায়গায় আসবে বা এতদিনকার তাণ্ডব যে চালাচ্ছে তার উপরে কোনো রকমের কোনো একটা পদক্ষেপ হবে। এখন প্রশ্ন হচ্ছে সদনজি যে ধরুন প্রশাসনের তরফ থেকে ডিলে হলো, কিন্তু মানে আপনাদের দলের তরফ থেকে এই প্রেমপালের এগেইনস্টে কি কোনো রকমের কোনো মানে স্টেপ নেওয়া হবে? দেখুন, আমরা তো জেলা অধ্যক্ষ কাছে আবেদন করেছি। আজকে উনি গিয়েছিলেন, আমাদের ডাক দেওয়াতেই আমরা ডেকেছিলাম কি দাদা আমাদের এলাকাতে এত বড় একটা ঘটনা হয়েছে, আপনি যদি আসেন নিশ্চয়ই এলাকাটাকে শান্তও হবে। আর যেটা মানে রাজনীতিক স্তরে যেটা ওনার জেলা অধ্যক্ষ যেহেতু আছেন, তো ওনার বিচারের উপর আছে কি উনি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা আমরাও অপেক্ষায় আছি। কি বললেন আজকে বলেছেন কি উনি দেখছেন এটা নিয়ে, এটা তো শুনেছিলেন কিন্তু আজকে নিজে চোখে যে তার বাবার সঙ্গে নিজে শুনলেন, যে শোনার পর যা ওনার দেখুন উনি তো নিশ্চয়ই একটা জেলা অধ্যক্ষ, আমাদের সিনিয়র লিডার, উনি নিশ্চয়ই এটা কোনো না কোনো একটা সন্ধান আসবে। না দেখুন সদনজি, একটা কথা বলি, একটা কোনো ঘটনা ঘটলো, আমরা গিয়ে সেটার প্রতিবাদ করলাম, প্রতিবাদটা কেন করছি? একটা কিছু তো একটা ফল পাওয়ার জন্য তো প্রতিবাদটা করছি, আমরা একটা কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য তো প্রতিবাদটা করছি। তাহলে সেটা যদি আপনারা সেই ফলটা নাই পেলেন, প্রেমপাল যে ওই রকম ভাবেই ঘুরে বেড়ালো বা ওই রকম ভাবেই তার যা কার্যকলাপ সেটা চাইতে গেল, আবার দুদিন পরে এসে আবার ক্ষমা চাইলো, তার জন্য আবার জেলা সভাপতিকে গিয়ে যার বাড়িতে ঘটনা ঘটিয়েছেন তার বাড়িতে গিয়ে আবার ক্ষমা চাইতে হলো, তাহলে এটা দলের ক্ষেত্রে প্রশাসনের কি এটা মানে একদম আপনি মনে করছেন না যে প্রশাসন একদম পঙ্গু মতন একটা কাজ করছে, যে পঙ্গু হয়ে গেছে নাকি আমাদের এখানকার প্রশাসন? আমাদের এটা কি মানে বাংলা নয়, এটা কি সেই আগেকার দিনের বিহার? এখনকার বিহারেও তো এই ধরনের ঘটনা ঘটে না। যাই হোক, ওটা আমাদের জেলা অধ্যক্ষ গিয়েছেন, নিজে শুনেছেন কানে, এবার ওনার উপরে আছে। আমরা আশা করি ইয়ার উপরে কোনো না কোনো অ্যাকশন হবেই। এটা আপনি বলছেন যে কোনো না কোনো অ্যাকশন হবে? একদম ওনার যেটা আমরা দেখলাম, আমরাও দেখবো যে এটার উপরে কোনো রকমের কোনো অ্যাকশন। জেলা সভাপতি উনি গেলেন, কতটা ভীত এবং সন্ত্রস্ত ওই আইনজীবী, তিনি যে কোনো কারণেই হোক না কেন, কারণটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে কেন উনি উইথড্র করে নিয়েছেন, কেন উনি প্রেমপালের এগেইনস্টে এত বড় ঘটনা ঘটানোর পরেও তিনি কোনো কিছু করলেন না, সেটা তার একেবারে ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো কথা বলারও কোনো কিছু নেই। কিন্তু এতদিন এটা যখন মানে উনি ছেড়েই দিয়েছেন যে প্রেমপাল ক্ষমা চাওয়ার জন্য তিনি মানে উইথড্র করে নিয়েছেন একজন আইনজীবী হিসেবেও, সুতরাং এখানে আমাদের কারুর কিছু বলার নেই। কিন্তু আমাদের যেখানে প্রশ্নটা হচ্ছে যে এই 10 দিন পর যখন উনি উইথড্র করে নিয়েছেন, তখন আবার গিয়ে মানে জেলা সভাপতির এমনকি একটা মানে ব্যাকগ্রাউন্ডে চলছে বা একটা কোনো পটভূমিকা চলছে যেটার জন্য উনি গিয়ে আজকে ক্ষমা চাইতে গেলেন অপূর্ব চক্রবর্তীর কাছে। উল্টে কি এটা ওনার করা উচিত ছিল না যে প্রশাসনকে চাপ দিয়ে এবং মানে প্রশাসনকে করে চাপ দিয়ে যাতে যদি মানে তার কোনো রকমের কোনো করা যেত, মানে চাপ দিয়ে যদি প্রশাসনিক দিক থেকে কোনো রকমের কোনো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত, সেটা কি ভালো হতো না? এটা আমাদের প্রশ্ন থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে এই প্রেমপাল কি মানে কি করেন প্রেমপাল কি করেন সেটা তো আমি ব্যবসায়িক মানে ওনার সিকিউরিটি চলতো, নানা রকমের ব্যবসায় আছে, ব্যবসায়ী লোক, ওনার বাবা বিধায়কটা ছেড়ে দিন, বাবা বিধায়ক ইয়ে হতে পারে না। প্রেমপাল যে এখন
নিজে কো জায়গায় ব্যবসায় চলছে সেটাও তো আমরা পুরো ডিটেলসটা জানি না। আমি শুনেছি যে উনি মানে সিন্ডিকেট চালান, তারপরে মানে অনেক ধরনের রাখেন কি প্রেমপাল, যাই হোক ওনার ব্যক্তিগত ব্যবসায়ের জীবন, সেটা এই কথাটা যে বললেন পাওয়ারটা কোথায় আছে, নিশ্চয় মানে মানুষের যখন আথা ইনকাম চলে আসে না, আথা পয়সা চলে আসে, এটা গরমি একটা আলাদা হয়ে যায়। তো নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে ইনকাম আসছে। মানে আপনি বলতে চাইছেন যে মানে ইললিগাল টাকা পয়সা? নিশ্চয়, নাহলে এইরকম তাণ্ডব কি করে, এইরকম কি তাণ্ডব করে? কিরকম ইললিগাল টাকা পয়সা আছে? রাজনৈতিক ব্যবসায়ের সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে যারা জড়িত, সে কি এরকম তাণ্ডব করে না? এটা নিশ্চয়ই কোথাও না কোথাও ইনার আপনার মানে অন্য স্রোতে টাকাটা আসছে। নিশ্চয়ই আসছে বলেই তো আজকে তাণ্ডব চলছে। এরকম তো চলে না। হ্যাঁ, সব সময় ওনার সঙ্গে তো কি বলে বডিগার্ড 10-15টা সবসময় ঘুরতে থাকে। 10-15টা বডিগার্ড থাকে, সেই দিনও রাত্রে ছিল, নানা রকমের লোক ছিল। তৃণমূলের যুবনেতা কি করে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই, মানে কি ব্যবসা আদৌ সেটা সম্পর্কে কোনো কেউ খোঁজ খবর কেউ জানে না। কিন্তু সদনজির কথা মতো তার কাছে প্রচুর টাকা। এই টাকার উৎসটা কি? এত টাকা আসছে কোথা থেকে? এই যে অন্য খাতে টাকা, এই যে একটা ইজি মানি, সেটাই কি তার মূল মানে ক্ষমতার উৎস? একদম নিশ্চয়, সেটাই আমরা মনে করছি। মানে বাবা বিধায়ক বলে সেটাও কি মানে উনি একটা খাটান হতে পারে, স্রোত হতেই পারে, সেটা ইনকোয়ারির জিনিস আছে নিশ্চয়। মানে অন্ততপক্ষে আপনি তো একটু, আপনি ওই এলাকার, আমরা ওই এলাকার মানুষ, আমি কিন্তু জামুরিয়ার নই, আমি রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত। হ্যাঁ, কিন্তু যে হিসাবের তাণ্ডব চলছে, একটা সাধারণ মানুষ বা রাজনীতিক সঙ্গে যারা জড়িত তারা এরকম কিন্তু তাণ্ডব চালাতে পারে না। এটা নিশ্চয় কোথাও না কোথাও থেকে অথাহ আগাধ পয়সা একটা গরমি স্রোত আসছে, যেটা দিয়ে এইসব ঘটনা ঘটছে। সেটা কোথা থেকে আসছে? সেটা নিশ্চয়, সেটা আমাদের এই যে আপনি বলছেন যে অন্য একটা টাকা পয়সার রয়েছে, একটা সোর্স রয়েছে, সেটা তো কিছুটা হলেও হিন্স থেকে বলছেন। আমাদের তো ইনকোয়ারি করিনি, না ইনকোয়ারি না করলেও একটা কোনো কথা আমি বলছি, তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে দাদা। নিশ্চয় হবে, কিছু না কিছু তো আছে, নালে এরকম তাণ্ডব কি করে হয়? সেটা তো আমরা প্রতিবাদে নেমেছি। হ্যাঁ, প্রতিবাদে নেমেছি, আমরাও দেখছি, কিছুটা হলেও তো একটা হিন্স পেয়েছি আমরা এই ধরনের জিনিসগুলো থেকে। না, আমরাও দেখছি কি হতে পারে। আমরা কিন্তু কোনো রকম এলাকাবাসীদেরকে উপরে অত্যাচার করতে দেব না, বরদাস্ত করব না। আচ্ছা, এবার আচ্ছা এরকম কি ব্যাপারটা হয়েছে ওর কাছে, মানে এলাকায় আর্মস ফার্মস নিয়ে ঘুরে এরকম দেখা গেছে? সেটা মানে আমরা সেদিনে দেখিনি, কিন্তু সেদিনের কথা বাদ দিন, ও তো আর সেদিনের ঘটনা ঘটায়নি, তারপরে দীর্ঘদিন ধরেই চলছে। তারপরে আর আমরা আমাদের সঙ্গে অত ঘনিষ্ঠও নেই, দূর দূরান্ত থেকে পরিচিত, যেহেতু রাজনীতিক ও করে, রাজনীতিক আমিও করি। জেলাতে জেলা সেক্রেটারি ও ছিল, জেলা সহসভাপতি আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এবারে ওর মেন্টালিটি কি আছে সেটা তো আমরা বলতে পারি না। মানুষের দাপট রাখা সেটা ওর ব্যাপার, কিভাবে কি অত্যাচার করবে মানুষের উপর সেটা কিন্তু আমরা তাকে প্রশ্রয় দিব না। তো আমরা তারপর প্রতিবাদ করব। আপনারা তো চোখে দেখেছেন, আপনারা দেখছেন, আমাদের চোখে তো একটাই পড়েছে, আমাদের চোখে একটাই পড়েছে, আর যেই চোখটা পড়েছে তার প্রতিবাদ আমরা করেছি, আমাদের দল সমর্থন করেছে। আমাদের দল সমর্থন করেছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের সমর্থন করেছেন কি না, যেটা হয়েছে যে প্রেমপাল করেছে সেটা অন্যায়, যেটা আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি সেটা ঠিক না। এবার আপনাদের প্রেমপালকে নিয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বলে আপনারা
এগিয়ে এসেছেন, না 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 প্রতিবাদটা করেছেন। না, না, আমরা মানুষের কাছে শুনুন, মানুষের যেটা যে ধরনের যে অত্যাচার করলো সেটা আমরা কোনো দিনই বরদাস্ত করে নিতে পারি না। সেটা যেই দিনে 16 তারিখে রাত্রে ঘটনা ঘটেছে, আমরা 17 তারিখে সকাল থেকেই ইয়ার রাত্রেবেলা আমরা বিরোধে নেমেছিলাম। রাত্রে যেহেতু 12টা-1টা হয়ে গেছিলো, এই জন্য সেই সময় অত আর হাইলাইট হয়নি। সকাল দিকে আমরা পঞ্জাবি মোড় ফাঁড়ির কাছে পৌঁছাইছি। আমরা গোটা এলাকা জুড়ে সব লোক, তার মধ্যে সব কাস্টের লোক, সব ধর্মের লোক জমায়েত হয়ে প্রতিবাদে নেমেছি। না সে তো ঠিক আছে, প্রতিবাদে আমরা প্রশ্রয় দিই না, তো প্রশ্রয় দিব না। এই ধরনের মানুষকে আমরা কোনো দিন আমাদের না, এটাও তো মানবেন যে একটা লোকের পক্ষে দীর্ঘদিন ধরে এই তাণ্ডবগুলো না চালিয়ে গেলে হঠাৎ করে একদিন সে 40-50টা ছেলে নিয়ে যাবে না। দীর্ঘদিন ধরে লোক তাহলে প্রতিবাদ করেননি। হ্যাঁ, কোনটা তো জমতে জমতেই তো বিক্ষোভে পরিণত হয়। প্রতিবাদ করেননি, প্রতিবাদ আজকে হয়েছে। এখানে সদনজি দুটো আরো নেক্সট প্রতিবাদ হবে, দুটো কারণ একদম হবে। একটা হচ্ছে যে ও তাণ্ডব চালিয়ে গেছে, হ্যাঁ সবাই জেনেছে, তার বাবাও জেনেছে, দলের লোকজনেরাও জেনেছে, কিন্তু যেহেতু বিধায়কের ছেলে, যেহেতু মানে পার্টি করে, তাই জন্য সবাই চুপ থেকেছে। হ্যাঁ, এটা একটা হতে পারে। আবার একটা হতে পারে যে এতটাই ভয়, এতটাই সন্ত্রাস মানে চারপাশে ক্রিয়েট করে রাখা ছিল যে কেউ হয়তো সেই মানে ভয়ের এটা ভেঙে বেরিয়ে গিয়ে তার এগেইনস্টে যে কিছু বলবে সেটা বলতে পারে। লোক তো খুলে বিরোধে বলছে, তো এরকম তো নয় কি বলছে না। মোটামুটি 1500 লোক তো জমায়েত হয়েছিল বিরোধে, এরকম তো নয় প্রতিবাদ করছে না। আমি এটাই বলছি যে আপনি বলছেন না একটা ঘটনা সামনে এসেছে, আমি বলছি আমরা কিন্তু একটা, আপনি বলছেন যে একটা ঘটনা সামনে এসেছে, আমরা একটাই দেখতে পেয়েছি, কিন্তু একটা মানুষ এই এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে যে পাওয়ারটা, যে মানিটা লাগে, যে তাণ্ডব করাটা লাগে, তো সুতরাং সেটা তো একদিনে হয় না। তার তো ইয়ার আগেও প্রতিবাদ হবে যদি এই। আচ্ছা, আরেকটা কথা যে একটা সময় ওই যে ওই তো আপনার ওই সিঙ্গারানা নিয়ে একটা ঘটনা ঘটেছিল, যেটা নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি প্রতিবাদ মানে তখন প্রতিবাদ করেছিলেন যে বাংলার মানে মেয়েদেরকে অকথাকু কথা বলে সেই সময় ব্যাগ ফুটে গিয়েছে, সেখানে তো ক্ষমা চেয়েছিল নাকি? গিয়েছে আর ক্ষমাও চেয়েছে, সেটাও ক্ষমা চেয়েছিল। নিশ্চয়ই ক্ষমা চেয়েছে। হ্যাঁ, বিগত দিনে এরকম হয়েছে যে ও আপনার বিতর্কিত গায়ক পাবন সিং কে নিয়ে গান গাওয়ানোর জন্য একটা তখন তো ব্যাগ ফুটে গিয়েছিল, তখন তো মানে নরেন্দ্রনাথ চক্রবর্তী এটার এগেইনস্টে গিয়েছিলেন, এবং সেই সময় যখন নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি নিজে খোদ সরব হয়েছিলেন এ ব্যাপারে, প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে ও ক্ষমা চেয়ে নিয়েছে, ঠিক আছে, সেদিনেও এই ক্ষমা চাওয়ার ব্যাপারটাতেই আটকে ছিল, ঠিক আছে, ক্ষমা চাওয়ার ব্যাপারটাই হয়েছিল। তাহলে ক্ষমা চাওয়ার ব্যাপারটাতেই নরেন বাবুও আছেন, এবং আপনারাও দেখতে চাইছেন যে প্রশাসন কতটা কি করে এবং দলের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয়। আপনারা আশাবাদী যে দল স্টেপ নেবে প্রেমপালের এগেইনস্টে, এটা আপনারা আশাবাদী। তো এবার এই যে ধরুন হরেরাম সিং, তাকে তো অ্যাক্সিডেন্টাল বিধায়কও বলা হয়, তিনি দল তাকে সেই অর্থে পৌঁছে না, এরকম মানে চারপাশের যে মানে আমরা শুনতে পাই যেটা সেটা। তো একটা এইরকম বিধায়কের ছেলে হয়ে এই যে প্রেমপাল এত একটা বড় ঘটনা ঘটাচ্ছে, এত তাণ্ডব করছে এবং এত কিছু তার মানে কালো টাকা, যে তার জন্য সে একবারে রমরম করে তার গুন্ডাগর্দি চালিয়ে যাচ্ছে, এই 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 সমস্ত জিনিসটাকে তো আপনারা কেমন করে মানছেন, কেমন করে দেখছেন? ওনার বাবার, আচ্ছা এক মিনিট আপনাকে থামাবো, সেই দিনের ফুটেজটা আমাদের কাছে এসেছে। 17 তারিখ কি ঘটেছিল এটা একটুখানি, মানে 16 তারিখ রাত্রিরে এটা ঘটেছিল, তাই তো সদনজি? আচ্ছা, ওই দেখুন রড নিয়ে গাড়ি থেকে রড বার করছে, দেখুন গাড়ি থেকে রড বার করছে, প্রেমপালের নেতৃত্বে এতগুলো ছেলে ওখানে পৌঁছেছে।
অপূর্ব চক্রবর্তীর বাড়িতে দেখুন রড নিয়ে চলছে, আমরা দেখাচ্ছি যে ফুটেজটা সেদিনকার 16 তারিখের ফুটেজ। দেখুন গাড়ি থেকে রড বার করা হচ্ছে, গাড়ি থেকে রড বার করা হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, অপূর্ব চক্রবর্তীর বাড়িতে ঢুকছে তারা। এই সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা এখন দেখাচ্ছি। প্রেমপাল 16 তারিখে যে চড়াও হয়েছিল অপূর্ব চক্রবর্তী আইনজীবীর বাড়িতে, সেই ফুটেজটা এখন এক্সপ্রেস নিউজের পর্দায়। দেখুন গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বার হচ্ছে, দেখুন এতগুলো ছেলে, এই যে আই থিঙ্ক সাদা গাড়িটা রয়েছে, রড, ভোজালি, দেখুন ছেলেরা যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে এক্সপ্রেস নিউজের পর্দায়। নেতৃত্বে রয়েছে তৃণমূলের যুব নেতা প্রেমপাল সিং, বিধায়ক পুত্র। তার গুন্ডাগার্দির ছবি খুব নির্লজ্জভাবে এই পর্দায় উঠে আসছে। সেদিন আমরা দেখেছিলাম, এটা কিন্তু একেবারে এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এক্সপ্রেস নিউজের পর্দায়, এক্সক্লুসিভ ছবি, এটা কারুর কাছে নেই, একেবারে এক্সক্লুসিভ ছবি। সেদিনকার 16 তারিখের ফুটেজ। 16 তারিখ রাত্রে বিধায়ক পুত্রের গুন্ডাগার্দি প্রেমপাল সিং এটা করেছে। যিনি ক্ষমা চাইতে আজকে গিয়েছিলেন অপূর্ব চক্রবর্তীর বাড়ি। নরেন্দা, আপনাকে প্রশ্ন করি যে ক্ষমা চাইলেই কি সবকিছু হয়ে যায়? আপনি কি বলবেন? এই ধরনের ঘটনা এই আমাদের এলাকায় ঘটে যাচ্ছে, আপনি শুধুমাত্র ক্ষমা চাইছেন। রানীগঞ্জের আইসি বিকাশ দত্ত, আপনার কাছেও প্রশ্ন করছি, আপনি কি করছেন এই 10 দিন ধরে? আপনি কি করছেন 10 দিন ধরে? আপনার এলাকাতে প্রেমপাল বিধায়কের ছেলে, আবারও মনে করে দিই তৃণমূল যুব নেতা, গাড়ি নিয়ে চড়াও হচ্ছেন একজন আইনজীবীর বাড়িতে, ভোজালি, রড সবকিছু বার করছেন। প্রশাসন আজও নিশ্চুপ, প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদী মানুষগুলো বলছেন যে আমরা প্রশাসনের উপরে বিশ্বাস রাখি। বিশ্বাসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? নরেন্দা, আপনি ক্ষমা চাইছেন, আপনি বলছেন যে প্রেমপাল ক্ষমা চেয়েছে, আপনি গিয়ে ক্ষমা চাইছেন যার বাড়িতে চড়াও হয়েছেন। এইভাবে যদি ক্ষমা চেয়েছে সবকিছুকে ধামাচাপা দেওয়া যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত, কিন্তু এই ধামাচাপা আপনারা কেন দিচ্ছেন এটাই তো বোঝা খুব মুশকিল। এই ধামাচাপা, এই ক্ষমা নাটক কেন করছেন? আমি আইসিকে প্রশ্ন করছি, এতদিন ধরে প্রেমপাল কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রেমপালের এগেনস্টে? নরেন্দা, আপনাকে প্রশ্ন করছি, এতদিন ধরে 10 দিন ধরে কেটে গেল, তারপর আপনি গেলেন ক্ষমা চাইতে, কেন? এটাই কি কাম্য ছিল? সাধারণ মানুষ যারা সেদিন ওখানে প্রতিবাদ করেছিল তাদের কি এটাই কাম্য ছিল যে আপনারা ক্ষমা চাইবেন, গিয়ে বলবেন যে প্রেমপাল ক্ষমা চেয়ে নিয়েছে, আর কিছু করার নেই? এই ক্ষমা খেলা, আগেও প্রেমপাল ক্ষমা চেয়েছিল, আপনি বলেছিলেন ক্ষমা চেয়ে নিয়েছে, এই ক্ষমা খেলাটা আর কতদিন চলবে আমরা জানতে চাইছি। প্রশাসনের কাছে জানতে চাইছি যে প্রেমপালের এগেনস্টে 10 দিন হয়ে গেল, এখনো কেন আপনারা কোনো পদক্ষেপ নিলেন না? নরেন্দা, আপনার কাছেও জানতে চাইছি যে দল কি পদক্ষেপ নিল এই প্রেমপালের বিরুদ্ধে? এই সমস্ত প্রশ্নগুলো সদনজি আপনারা প্রতিবাদ করেছেন এই দিনটা, এই দিনের ফুটেজ আমরা দেখালাম যে কিভাবে একজন সাধারণ মানুষের বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে। আপনি বলুন, উনি আইনজীবী, একটা সাধারণ মানুষের বাড়ি গিয়ে 40টা 50টা ছেলে যদি এরকম করে গিয়ে অ্যাটাক করে আপনাদের এলাকায়, কিভাবে মানুষ? এর তো প্রতিবাদ আমরা করেছি। প্রতিবাদ তো করেছে, এই যে রাত্রেবেলা তাণ্ডব যে চালিয়েছে তার তো প্রতিবাদ আমরা করেছি। প্রতিবাদের ফল আমরা তো প্রতিবাদ করেছি। প্রতিবাদের ফল আমরা করে কি লাভটা বলুন? কেউ যদি আক্রমণ করে আমরা তো তার প্রতিবাদ করতে, আমি আবারও সদনজি আমরা বারবার প্রশাসনের প্রতিবাদ করছেন, প্রতিবাদের ফল কি পাচ্ছেন? প্রতিবাদের ফল কি পেয়েছেন? নিশ্চয় আশা আছে, আমরা দলের কাছেও আশা আছে, প্রশাসনের কাছে আশা আছে, প্রশাসনের কাছে আশা আছে। সাধারণ মানুষ আশা করছে প্রশাসন কিছু করবে, সাধারণ মানুষ আশা করছে শাসক দল কিছু করবে। শাসক দলের যুব নেতা দাপিয়ে বেড়াচ্ছে, বিধায়ক পুত্র বলে দাপিয়ে বেড়াচ্ছে, গুন্ডাগার্দি হচ্ছে। সদনজির মতো মানুষ প্রতিবাদ করছে, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কিন্তু এই প্রতিবাদের ফল কি? আমরা একটাই প্রশ্ন রেখে যাব, এই প্রতিবাদের পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? পদক্ষেপ কি কোনো নেওয়া হচ্ছে? কেন নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো রেখে আজকে এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করব। সদনজি, আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আলোচনা করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সমস্ত কিছু যদি হয় আমাদের কাছে খবর পাঠাবেন, আমরা দেখাবো, একদম নির্ভয়ে দেখাবো। নমস্কার, ভালো থাকবেন।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।